श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। সকলে ভালো আছেন তো? ভালো আছি স্যার। আচ্ছা, আপনাদেরকে স্বরসন্ধি এবং বিসর্গ সন্ধি স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি পড়ানো হয়েছে। আজকে পড়ানো হবে বিসর্গ সন্ধি। সন্ধি সম্পর্কে যেহেতু আপনাদের ২ টি ক্লাস হয়ে গেছে, সন্ধি সম্পর্কে আর বেশি আলোচনা করার দরকার নেই। শুধু আমরা সরাসরি বিসর্গ সন্ধি ক্লাসে চলে যাব। বিসর্গ সন্ধি হচ্ছে ২ প্রকার। বিসর্গ সন্ধির আগে আমরা সংজ্ঞাটা জেনে নিই। বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ কোনো একটা শব্দ বা শব্দাংশ শেষে বিসর্গ থাকলেও সেইটার সাথে যদি অন্য কোনো শব্দ বা শব্দাংশ সেটার সামনের অংশে ব্যঞ্জন থাকে বা স্বর থাকে, সেই দুটা মিলে যে সন্ধি হবে সেটা হবে বিসর্গ সন্ধি। তো বিসর্গ আবার ২ প্রকার। একটা সজাত বিসর্গ এবং অপরটি রজাত। এখন সজাত এবং রজাত কি আসলে? দন্ত স-হলন অর্থাৎ ছ স্থানে যে বিসর্গ হয় তাকে সজাত বিসর্গ বলে। যথা অধঃ। এই অধঃ এই শব্দটি এসেছে অধস থেকে। অধসটা অধঃ হয়েছে। এগুলো আমরা এর আগে শব্দরূপ পড়েছিলাম। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই শব্দরূপগুলি আসে। তো এটাও একটা নিয়ম, এইরকম ভাবে হয়। দন্ত সয় হলনটা এখানে বিসর্গ হয়ে যাচ্ছে, অধস শব্দটা অধঃ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে নমস এই শব্দটা নমঃ হয়ে যাচ্ছে। একটা অর্থাৎ দন্ত সয় হলনের জায়গায় বিসর্গের আগম ঘটতেছে। আবার বহিস থেকে বহিহি হচ্ছে। তো এই যে এখানে দন্ত সয় হলনের জায়গায় বিসর্গ হচ্ছে, এই কারণে এটা সজাত বিসর্গ। আবার কিছু শব্দ আছে যেগুলোর শেষে র থাকে। তো র এর স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে। যেমন প্রাতর, প্রাতর শব্দ থেকে প্রাতঃ হয়। আবার অন্তর শব্দ থেকে অন্তঃ হয়। পুনর শব্দ থেকে পুনঃ হয়। যেখানে র হলনের জায়গায় বিসর্গের আগম হচ্ছে সেইটা হচ্ছে রজাত বিসর্গ। তাহলে বিসর্গ কয় প্রকার? বিসর্গ হচ্ছে ২ প্রকার। একটা সজাত বিসর্গ, একটা রজাত বিসর্গ। ঠিক আছে? তো আমরা এই মূলত অধস, নমস, বহিস, প্রাতর, অন্তর, পুনর এই শব্দগুলো আমরা ব্যবহার করি না। ব্যবহার করি অধঃ, নমঃ, বহিঃ, প্রাতঃ, অন্তঃ, পুনঃ এগুলোর সাথে পরিচিত আছি। তো এই শব্দগুলো এইভাবে আসে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু তো স্যার ওই এই যে অধস্থ থাকে না, যে অধহ দেখে আমরা কেমন করে বুঝবো যে এটা সজাত বিসর্গ? এটা শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে। হুট করে বা হঠাৎ করে তো আর চিনতে পারবো না আমরা। একটা শব্দ দেখেই তো আর বোঝা যায় না। শব্দ সম্পর্কে ধারণা থাকলে বা বিভিন্ন শব্দ, যেমন আজকে এগুলো শব্দ দেখলেন, অধস থেকে অধঃ হয়, নমস থেকে নমঃ হয়।
বহিস থেকে বহিয়া হয়। এখন জানতে পারলেন, এখন দেখলেই বুঝতে পারবেন যে অদাহ শব্দটা মূলত অধাস থেকে এসেছে। প্রাতঃ শব্দটা প্রাতর থেকে এসেছে। তো আগে যদি না দেখে থাকেন তাহলে হঠাৎ করে তো বলতে পারবেন না। যে কেউই বলতে পারবে না। আচ্ছা, ওই আমি একটা জিনিস বুঝলাম না বিষয়টা, একটু যদি আরেকটু বলা যেত আর কি। স্বস্থানে যে বিসর্গ হয়, স্বস্থান বলতে কি? মানে এখানে কি ওই যেমন অধস, অধস যে স্বয় হ্যাঁ, হলন আছে এখানে, বেশ অধস সাথে স্বয়ে হলন, দন্ত সেই জায়গায় কি বিসর্গ হবে? ওই যে ওই দন্তস্ব হলনের পরিবর্তে তো বিসর্গ হচ্ছে, অদাহা হয়ে যাচ্ছে। আর নামাজ, এই যে শেষে যে দন্তস্বয় হলনটা আছে এটা থাকছে না, সেই জায়গায় বিসর্গ আসছে, নামা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এ- এ- এটা এটা এটাই কথা। ব্যবহারের ক্ষেত্রে বিষয়টা। ব্যবহারের ক্ষেত্রে আমরা তো আদাহা ব্যবহার করি, নামাহা ব্যবহার করি। হ্যাঁ, এই নমঃ বা অধঃ এইরকমই ব্যবহার করি, কিন্তু আমরা এই ব্যাপারটা সচরাচর তো আমরা আমরা দেখছি না। না, এখানে এটা কি সংস্কৃতে, সংস্কৃতে লেখার ক্ষেত্রেই হয় ব্যবহার, না এই ইয়ে তো ব্যবহার হয়? এটা সংস্কৃত থেকেই বাংলা এসেছে, বাংলা হিসেবেও আমরা মানে বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রয়োগ করি। তো কথা হচ্ছে এই বিসর্গ দুই প্রকার, এটা আমাদের জানা দরকার। তো আমরা যেহেতু বিসর্গ সন্ধি পড়তেছি, যে শব্দগুলো শেষে বিসর্গ থাকে সেগুলোকে সেইটার সাথে কোনো একটা ব্যঞ্জন দিয়ে শুরু বা স্বর দিয়ে শুরু শব্দের যে মিলন ঘটে সেটাকে আমরা বিসর্গ সন্ধি বলি। ঠিক আছে? তো আচ্ছা, এই শব্দের আচ্ছা, সাথে বিসর্গ থাকলে এইটাকে আমরা বিসর্গ বলতেছি। আর এই বিসর্গটা মূলত দুই প্রকার, একটা স থেকে আসে আর একটা র থেকে আসে। ঠিক আছে? আচ্ছা। এটাই হলো কথা। এখন বিসর্গ সন্ধি ব্যবহারের নিয়ম। এর আগে আমরা স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি ব্যবহারের নিয়ম যেভাবে পড়েছি একই রকম ভাবে এখানে বিসর্গ সন্ধি ব্যবহারের কিছু নিয়ম দেখানো আছে। অর্থাৎ এই পিডিএফটাতে, এই নোটটাতে কিছু উদাহরণ দেয়া আছে। এর বাইরে আরো অনেক আছে, সেগুলো আপনারা ব্যাকরণ কৌমুদীতে পাবেন। এখানে একটু আরকি কয়েকটা আরকি তুলে ধরা হয়েছে যে এরকম ভাবে হয়। এই কয়েকটার বাইরে কিন্তু আরো অনেক আছে। সেগুলো আপনারা দেখে নেবেন। আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এই নোটটা তৈরি করা আরকি, ক্লাসটা নেয়া। আচ্ছা, ওই তো ক্লাসের পরে নোটটা দেওয়া হবে তো, না? হ্যাঁ, অবশ্যই দেয়া হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ব্যাকরণ কৌমুদীতে আছে, আমি একটু দেখে নিই। এখানে ব্যঞ্জন সন্ধির সাথে কিন্তু 34 পৃষ্ঠায় 30 নম্বর স্যার। হ্যাঁ, 34 পৃষ্ঠায় 30 নম্বর। এখানে বিসর্গ সন্ধিটা আলাদাভাবে দেয়া হয়নি। এই ব্যঞ্জন সন্ধির সাথে একসাথে লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ? তো ওগুলো আপনারা হ্যাঁ, দেখে নিবেন। বাকি যেগুলো আছে 34 পৃষ্ঠায় 30 নম্বর যেটা আলোচনায় আপনি আনছেন। এখানে কয়েকটা আরকি তুলে ধরা হয়েছে। তো অল্প কয়েকটা তুলে ধরা হয়েছে। ১ নম্বর নিয়মটা দেখুন। চ কিংবা ছ এর পরে, চ কিংবা ছ পরে থাকলে বিসর্গ স্থানে তালব্য স হয়। যথা দেখুন এখানে বলা হয়েছে যে কোনো একটা মানে একটা বিসর্গযুক্ত একটা শব্দ নিলাম। এর পরবর্তী শব্দটা, এর পরবর্তী শব্দের শুরুতে যদি চ কিংবা ছ থাকে, ঠিক আছে? তাহলে ওই বিসর্গ স্থানে মানে প্রথম যে শব্দটা আছে সেই বিসর্গের স্থানে তালব্য স হলন হবে। দেখুন এখানে পূর্ণাহা যোগ চন্দ্রাহা। তো এখানে পরবর্তী যে শব্দটা দেয়া আছে চন্দ্রাহা, এটা স দিয়ে শুরু হয়েছে। এই কারণে পূর্ণাহা, এই পূর্ণহার বিসর্গের স্থানে
একটা তালব্য শয় হলন আসবে, পূর্ণস। ঠিক আছে, পূর্ণস। তারপর এর সাথে চ যুক্ত হয়ে যাচ্ছে, যেহেতু তালব্য শয় হলন আছে এই কারণে চটা তালব্য শয়ের সাথে যুক্ত হচ্ছে, পূর্ণস। তারপর চন্দ্রা, পূর্ণস চন্দ্রাহা। এর পরের উদাহরণটা আছে বায়ুহু যক চালাতি, বায়ুহু চালাতি সমান হচ্ছে বায়ুষ চালাতি। একইভাবে আসছে, মানে বিসর্গের স্থানে কিন্তু তালব্য শয় হলন হচ্ছে, এবং তালব্য শয় হলন এবং পরবর্তী শব্দের চ দুটা মিলে তালব্য শয় চ হচ্ছে। বুঝতে পারতেছেন কি জি, বুঝতে পারছি। কিভাবে আছে? যদি কেউ বুঝতে না পারেন তাহলে বলবেন। তো হ্যাঁ। এটা গেল এক নম্বর নিয়ম আর কি। এইভাবে আরো অনেকগুলো শব্দ আছে, এখানে দুটো শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে। এরকম শব্দগুলো এরকম ভাবে হবে, অর্থাৎ পরবর্তী শব্দটার শুরুতে যদি চ কিংবা ছ থাকে এবং পূর্ববর্তী, তাহলে পূর্ববর্তী যে শব্দটা আছে সেই শব্দের বিসর্গের স্থানে তালব্য শ হবে, এরপর যুক্ত হবে, তালব্য শ এবং চ বা ছ যুক্ত হবে। তারপর এখানে আরেকটা আরেকটা হচ্ছে, এখানে চ দিয়ে দেখানো আছে। ছ দিয়ে যদি বলি পূর্ণহ যচ্ছেদাহা, তাহলে কি হবে পূর্ণচ্ছেদাহা। ঠিক আছে, তোমার হুম। ওই ভাবে ছ এর স্থানে ছ হচ্ছে, আর বিসর্গের স্থানে তালব্য শ। এরপর ২ নম্বর নিয়মটি দেখুন, ট কিংবা ঠ পরে থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়। আগের মতো নিয়মে শুধু বলছে এই ট কিংবা ঠ যদি পরে থাকে তাহলে পূর্বের শব্দের বিসর্গের স্থানে মূর্ধন্য স হয়। যেমন ভি তাহা টালাতি সমান ভি তাস টালাতি। এই এখানে ভি তাহা ত এর পর বিসর্গর স্থানে মূর্ধন্য শয় হলন হয়েছে, আর মূর্ধন্য শয় হলন এবং ট দুটো মিলে মূর্ধন্য শয় ট হয়েছে। তাহলে কি দাঁড়ালো? ভি তাহা টালাতি সমান ভি তাস টালাতি। তাহলে লিখে এই তো। একই রকম ভাবে ধনুহু যোগ টাঙ্কারাহা সমান ধনুষ্টাঙ্কারাহা। এগুলোর কিন্তু অনেক সময় অর্থগুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে ধনুহু দ্বারা আমরা বুঝি ধনুক, টঙ্কার ধনুকের যে শব্দটা, আবার এই দুটো মিলে কি হয়েছে ধনুষ্টাঙ্কারাহা। ধনুষ্টাঙ্কার দ্বারা একটা কিন্তু রোগের নামও বোঝায়। তো অনেক সময় এগুলো আর কি অর্থটা কিছুটা পরিবর্তন হয়, আবার একই রকম থাকতে পারে। এরপর ৩ নম্বর নিয়ম, এগুলো সহজ আছে, বোঝার বেশি কিছু নাই, শুধু আপনাদের একটু মুখস্থর মতো করে রাখতে হবে এবং হচ্ছে চর্চা করতে হবে। তারপর বলছে যদি ত কিংবা থ পরে থাকে তাহলে বিসর্গ স্থানে দন্ত স হয়। আবার বলছে ওই একই রকম ভাবে ত কিংবা থ যদি পরে থাকে, মানে পরবর্তী শব্দের শুরুতে যদি ত এবং থ থাকে তাহলে প্রথম শব্দের শেষে যে বিসর্গটা আছে সেই স্থানে কি হবে দন্ত স হলন হবে। যেমন এখানে বলা আছে উন্নতাহা যোগ তরুহু সমান আছে উন্নতস্তরুহু, উন্নতাহা যোগ তরুহু সমান উন্নতস্তরুহু। এরপর বলা হয়েছে নদ্যাহা যোগ তীরম সমান আছে নদ্যাস্তীরম। বিষয়টা খেয়াল করুন যে কোথায় কিভাবে আসতেছে, যে নিয়মটা বলা আছে সেই নিয়মের সাথে যাচ্ছে কিনা। বিসর্গের স্থানে বুঝতে যেখানে পারছি স্যার। কিন্তু স্যার এই যে যদি কেউ একটা যেটা, এক্সকিউজ মি, বলুন। স্থির স্থকুরহ, ও সরি, হ্যাঁ, এই যে সরি, ক্ষিপ্ত স্তূকারহ, এইটা একটু বুঝি না। ব্যাকরণ কোথায় কণিকায় যেটা আছে, কয় নম্বর? ব্যাকরণ কণিকায় আপনি যেটা বলছেন ওই যে
উন্নত তরঙ্গ যেটা বললেন 4 নম্বর, সেইটারই আরেকটা যেটা উদাহরণ ছিল, এটা একটু বুঝিয়ে দেন না? ক্ষিপ্তঃ স্থি- ক্ষিপ্তঃ প্লাস হ্যাঁ, থুকারঃ। ঠিকই তো আছে ওখানে। এখানে এই ত কিংবা ত, হ্যাঁ হ্যাঁ, ত কিংবা থ পরে থাকলে ঠিকই আছে। হ্যাঁ, ক্ষিপ্ত সুকারঃ। হ্যাঁ, এটা ক্ষিপ্তঃ কিন্তু সুকার। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। তুৎকারহ তুৎকারহ তুৎকার আর ওটি থ, ওটা হ নয়। থ ক্ষিপ্ত সুকারঃ। আচ্ছা, এর এর নম্বর নিয়ম দেখুন। চার নম্বর নিয়ম দেখুন, যদি তালব্য স পরে থাকে তাহলে বিসর্গ আচ্ছা স্থানে। হ্যাঁ বলুন, কি বলছেন? আচ্ছা একটু ডিস্টার্ব দিলাম। আচ্ছা ওই ক্ষিপ্ত স্থুৎকারহ এটার অর্থটা কি হচ্ছে? আচ্ছা, ক্ষিপ্তহা, হ্যাঁ ক্ষিপ্ত অর্থাৎ নিক্ষেপ করা, থুৎকারাহা। আচ্ছা, আমি এটার অর্থ এখন মানে সঠিক বলতে পারবো না, আমাকে দেখে বলতে হবে। এখন আমি যেটা বুঝতেছি, থুতকারা অর্থাৎ থুতু দেওয়া বা মানে নিক্ষেপ করা, একই রকম বোঝাচ্ছে আর কি। ক্ষিপ্ত হয় নিক্ষেপ করা। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আমি এর তাহলে এটা অর্থটা, পরে ওটা ওই ডিকশনারি দেখে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনাদের এই যে কিভাবে অর্থ দেখতে হয় সেটা বলে দেওয়া হয়েছে কি? লার্ন হ্যাঁ সংস্কৃত। বলেছিল, কিন্তু আমি ওই যে ওই ইয়েটা এটা আমি মোবাইল রিসেট দিয়েছিলাম তো ওখানে সব চলে গিয়েছে, সেটিং ওখানে করতে পারিনি। লিখলে অর্থ দেখায়, ইংরেজি অর্থ দেখা যায়। আবার আচ্ছা, একটু আমরা, বলেন কিভাবে দেখেছি স্যার, হ্যাঁ, অর্থ কিভাবে দেখতে হয়, কিভাবে ওটা একটু আবার বলে দেন, ভুলে গেছি। আমি ক্লাসের শেষের দিকে আপনাদেরকে দিয়ে দেবো, আচ্ছা ঠিক দেখিয়ে আছে। দেবো। আচ্ছা তারপরে হলো 4 নম্বর গুণ, যদি তালব্য স পরে থাকে তাহলে বিসর্গ স্থানে বিকল্পে তালব্য স হয়। বলছে বলছে যে যদি তালব্য স পরে থাকে, এর মধ্যে যে বলা হয়েছে যে পরবর্তী শব্দের শুরুতে তালব্য স পরে থাকে, মানে পরবর্তী শব্দটার শুরুতে যদি তালব্য স থাকে, বিসর্গ স্থানে বিকল্পে তালব্য স হয়। বিকল্পে তালব্য স হয় মানে এটা তালব্য স দেওয়াও যায়, না দেওয়াও যায়। ঠিক আছে, তালব্য স দেওয়া যেতে পারে বিকল্প হিসাবে, না দিলেও সমস্যা নেই, বা ওই রকমই রাখা যায়। ঠিক আছে, বলা হয়েছে, উদাহরণ দেওয়া আছে, আগ্নেহে যোগ শিখাহা। আগ্নেহে যোগ শিখাহা, তাহলে কি হলো? আগ্নেশ শিখাহা, আগ্নেশ শিখাহা অথবা অগ্নেহে শিখাহা, এই একই রকম রাখা যাবে, অথবা এর বিকল্প হিসেবে ওই বিসর্গের স্থানে আমরা তালব্য স হলন দিব। তো তালব্য স হলন দিলে কি হচ্ছে? দুইটা স একসাথে মিলিত হচ্ছে, তালব্য স হচ্ছে। আগ্নেশ শিখা, আগ্নেশ শিখা বলতে পারি, অথবা আগ্নেয় শিখা, যে কোনো একটা। অর্থাৎ এই বিসর্গের স্থানে বিসর্গ ব্যবহার করতে পারি, অথবা এর বিকল্প হিসেবে ওখানে তালব্য স হলন দিতে পারি। এরপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে, সুপ্তাহা যোগ শিশুহু সমান আছে সুপ্তা শিশুহু অথবা সুপ্তাহা শিশুহু। ঠিক আছে, ওই আগেরটার মতোই আমরা সুপ্তাহা শিশু লিখতে পারি, অথবা এর বিকল্প হিসেবে আমরা সুপ্তা শিশু লিখতে পারি, দুটাই ভুল নেই। এরপর 5 নম্বর নিয়ম, যদি অকারের পর বিসর্গ থাকে এবং অকার পরে থাকে, তাহলে পূর্ব অকার এবং বিসর্গ উভয় স্থানে ওকার হয়, ওকার পূর্ব বর্ণে যুক্ত হয়, পরের অকারের লোপ হয় এবং লুপ্ত অকারের চিহ্ন থাকে। এটা একটু বড়, বুঝতে হবে। বলা হচ্ছে যদি অকারের পর বিসর্গ থাকে, ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে যদি অকারের পর বিসর্গ থাকে, এইটা দেখুন, বলা হয়েছে নরাহা। এই যে নরাহা, নরা, নরা শব্দটা আছে, তারপর বিসর্গ আছে,
না রা রটা উচ্চারণ করতে গেলে অকার লাগতেছে। না রা এই এর পর বিসর্গ আছে হ, মানে বিসর্গ আছে যার কারণে নারাহা হচ্ছে। ঠিক আছে, এখন বলেছে অকারের পর বিসর্গ থাকে এবং অকার পরে থাকে, এটা গেল। এবং পরবর্তী শব্দের শুরুটা অ দিয়ে শুরু হবে, অকার থাকবে। যেমন পরবর্তী শব্দটা শুরু হয়েছে অয়ম, অ দিয়ে শুরু হয়েছে। এই দুইটা নিয়ম। তাহলে কি হবে, পূর্ব অকার এবং বিসর্গ স্থানে, উভয় স্থানে পূর্ব অকার, এই পূর্ব অকার কোনটা, নরা, নরা, এই র এর পর যে অকারটা আছে এই ওখানে, এবং বিসর্গ স্থানে, বিসর্গটা ওই যে যেটা হা উচ্চারণ করি নারাহা, সেই দুই স্থানে ওকার হবে, ওকার পূর্ব বর্ণে যুক্ত হবে। তাহলে কি হচ্ছে, আমরা যে বললাম ন রাহা, তো এখানে ন রয়ের পর যে অকার আছে এবং হটা যেটা বললাম বিসর্গ, সেখানে এই দুটোর ক্ষেত্রে ওকার হবে, ও হবে, এই ওটা পূর্ববর্তী বর্ণে যুক্ত হবে। কোন বর্ণে যুক্ত হবে, যেটা এই বিসর্গের পূর্বে যেটা আছে র, বিসর্গের পূর্বে অ আছে তার পূর্বে র, সেইটার সাথে যুক্ত হবে। তাহলে কি আছে, ন রো হচ্ছে, এটা যুক্ত হবে এবং পরের অকার লোপ হবে। এই যে অয়মের অ আছে সেই অটা লোপ হয়ে যাবে এবং সেই জায়গায় লুপ্ত অ এর চিহ্ন থাকবে। তো দেখুন এখানে কি হয়েছে, নারাহাজক অয়ম সমান নারোয়ম। বোঝা গেছে এই নিয়মটা? আমি একটু ভালো করে বুঝি, কম বুঝলাম। এই যদি আচ্ছা, যদি বুঝতে পারছি। প্রথম শব্দটা উচ্চারণ করতে গিয়ে অকার আসে একটা, এই অকারের হ্যাঁ, পিছনে ওই বিসর্গ, আমাদের বিসর্গ যদি থাকে, বিসর্গ বিসর্গ হ্যাঁ, তারপরে তারপরে যে শব্দটা, এই শব্দটাতে যে শুধু এই যে অয়ম শব্দটা যেমন হয়েছে অ আকারে থাকবে, না অন্য কোনো আকার আসতে পারে? এখানে অ এর কথা বলা হয়েছে, অয়ে অকার আসবে। পরে থাকে। হ্যাঁ, ও অকার অকার পরে পরে থাকে। থাকবে। যদি অকারের পর বিসর্গ থাকে, বিসর্গের পূর্বে অকার থাকবে এবং পরবর্তী শব্দটা শুরুতেও থাকবে, তাহলে এই নিয়মটা প্রযোজ্য ও হবে। আচ্ছা এ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওই পূর্ববর্তী বিসর্গের পূর্বে যে আছে দুটাতে ও হবে, ওটা ওই পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হবে। যেমন র আছে, র এর সাথে ও যুক্ত হলো এবং পরবর্তী শব্দের যে অটা আছে সেটা লুপ্ত হয়ে যাবে, সেইখানেই লুপ্ত অ এর চিহ্ন হবে। তো দেখুন এখানে কি আছে, ও নারায়ম সমান নারোয়ম। তো এইটার উচ্চারণ কি হবে, এরকম কিরকম হবে, এখানে উচ্চারণ করতে হবে যে রয়ের ওকার আছে সেটা হচ্ছে দ্বিমাত্রা। ঠিক আছে, আমরা যদি এরকম ভাবে উচ্চারণ মানে ওই অয়মটা বাদ দেই তাহলে কি হচ্ছে নারো, মানে দ্বিমাত্রা, দ্বিস্বর হচ্ছে হুম রয়ের হুম এটা কিন্তু এখানে যে লুপ্ত অটা আছে সেই লুপ্ত অ এর জন্য আর একটা মাত্রা যুক্ত হবে, তো ওকারটা ৩ মাত্রার হবে। তারপর ইয়ম বলবো, নারোয়ম। বোঝা গেছে, এই লুপ্ত অটা এইভাবে উচ্চারিত হয়। যদি এখানে একার ন রায়ে একার থাকতো, রে রে থাকতো, তাহলে এটা ৩ মাত্রার হতো নরেয়ম। বুঝা গেছে, লুপ্ত অটা মূলত এইভাবে কাজ করে। লুপ্ত এরপর অটা তাহলে হচ্ছে যে একমাত্রা উচ্চারণ হবে না? এক মাত্রা, ওটা কিন্তু অ, লুপ্ত অ দেয়া আছে। আবার এটা মনে করা যাবে না যে ওটা যেহেতু অ এর পরিবর্তে চিহ্ন দেয়া আছে, তো ওটা অকার হুম উচ্চারিত হবে, সেটা হবে না। মানে পূর্ববর্তী যে স্বরটা হবে সেইটারই একটা মাত্রা বাড়িয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা। ওই পূর্ববর্তী বলতে এই নর শব্দটা যে উচ্চারণ করছে আর কি, নর ওটা ও, অয়ম। হ্যাঁ ওটা আসতেছে, ওটা আর একটা মাত্রা বাড়িয়ে দিচ্ছে ওকার, ও স্বরটা। হুম এরপর এরপর হচ্ছে জোয়ালি তাহা আচ্ছা, আমার অঙ্গারা। আরেকটা জিনিস জানার ছিল, 1 মিনিট। সেটা বলুন। হচ্ছে যে এই যে নর, ওই যে এখানে যে খন্ডের বা যে ওই যে আমাদের হচ্ছে স্বর যে এটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা অনেক হ্যাঁ, সময় আলাদা অন্য 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 জায়গায় যে খন্ডের হিসাবেও ব্যবহার হয়, এরকমটা সংস্কৃতে দেখা যায় মাঝে মধ্যে। এটা খণ্ডতা না, এইটা কিভাবে তখন আইডেন্টিফাই করবো? সংস্কৃত। এখানে এখানে যেটা দেয়া আছে এটি সংস্কৃতির চিহ্ন, ঠিক আছে, লুপ্ত হয়ের চিহ্ন।
আর যখন আমরা বাংলায় লিখি না, বাংলায় কিন্তু ওই মাত্রাহীন অই থাকে। ওই ও স্বরে আচ্ছা 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 স্বরের উপরে না না, দুঃখিত, মাত্রাহীন অ না, হ থাকে, এর উপর মাত্রা থাকে না। আচ্ছা 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 দেওয়া থাকে, এর উপর মাত্রা থাকে না, ওইটাই আজকে লুপ্ত অ। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ তো চিহ্ন এরকমই, এস এর মতো। তার মানে সংস্কৃতে যে ওই যে মানে এই এই হটা এরকমই থাকবে বরাবর। এইরকম এইরকম লুপ্ত অ। খন্ডিত ও তো আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে না, এটি এস এর মতো। আর সংস্কৃত শব্দ তো খণ্ডতা নেই। না ওটা তো তয়ের নিচে হলন দিলে এটা খণ্ডান্তর হয়। তো খণ্ডতার মতো দেখালেও ওটা মূলত ওই যে লুপ্ত অ। ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা এরপরের উদাহরণটাও একই রকম, জ্বালিতাহা যাক আঙ্গারাহা। ওই রকম হয়েছে, ত এর পর বিসর্গ আছে, মানে ত এর পর অ আছে, ত এরপর বিসর্গ আছে তাহা, জ্বালিতাহা, এবং পরবর্তী শব্দটা অ দিয়ে শুরু হয়েছে। এই জন্য কি হয়েছে, অঙ্গার এর ওকার হয়েছে। অঙ্গার তয় এবং পরবর্তী শব্দে যে অঙ্গারাহা আছে তার পূর্বে লুপ্ত অ এর চিহ্ন আছে, জ্বালিত অঙ্গারাহা। হম, তাহলে এটা নিয়ম সবাই বুঝেছেন তো? হুম, হ্যাঁ, এরপর বুঝলাম। এরপর দেখুন 6 নম্বর নিয়ম। যদি বর্গের তৃতীয়, চতুর্থ অথবা অথবা পঞ্চম বর্ণ কিংবা ইয়ারা, জ র ল ও হ পরে থাকে, এটা জটাকে আমরা ইয়া বলি সংস্কৃতে। তাহলে কি বলছে, যদি বর্গের তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম বর্ণ কিংবা ইয়া রা লা ওয়া হা পরে থাকে, তাহলে অকার এবং অকারের পরিস্থিত বিসর্গ উভয় স্থানে ওকার হয়, ওকার পূর্ববর্ণে যুক্ত হয়। বলা হয়েছে আগেরটার মতোই, মানে আগেরটার মতোই করে হবে, এখানে লুপ্ত আটা আসবে না, কিন্তু নিয়মটা ভিন্ন, মানে কখন হবে সেটা আলাদা। বলা হয়েছে যদি পরবর্তী শব্দটার কথা বলা হয়েছে, যদি এটা এখানে ওই অকারের পর বিসর্গ থাকে, এটাও থাকবে কিন্তু। অকারের পর যদি বিসর্গ থাকে এবং অকারের পর বিসর্গ বলছে, অকারের পর বিসর্গ থাকে এবং পরবর্তী শব্দটা, মানে পূর্ববর্তী শব্দে অকারের পর বিসর্গ থাকবে এবং পরবর্তী শব্দটা যদি শুরু হয় তৃতীয় বর্গের তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম বর্ণ দিয়ে অথবা ইয়ার আলা বা হা দিয়ে, তাহলে হবে কি, ওই যে আগেরটার মতো করে পূর্ববর্তী যে অকার এবং বিসর্গ ছিল সেইটার স্থানে ওকার হবে। আর এখানে লুপ্ত অ হবে না। এখানে যেহেতু অ দিয়ে শুরু হয়নি, যেটা পরে বর্গের তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম বর্ণ অথবা ইয়ার আলা বা হা থাকে সেটা থাকবে। সাদ্যাহা জাতাহা, সমান সাদ্যো জাতাহা। ঠিক আছে, এই যে সাদ্যাহা, অ এর পর বিসর্গ আছে এবং পরবর্তী শব্দটা বর্গের তৃতীয়, বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ, এখানে জ আছে, চ ছ জ, তৃতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ দিয়ে শুরু হয়েছে। এই কারণে কি হয়েছে, পূর্ববর্তী যে শব্দটা আছে সেটার অকার এবং বিসর্গের স্থানে উকার হয়েছে, সাদ্দিও হয়েছে, সাদ্দিও তারপর জাতাহা, সাদ্দিও জাতাহা। একই রকম ভাবে পরের উদাহরণটা, দৃঢ়হা বাধ্যাহা, প ফ ব, এখানে তৃতীয় বর্ণ আছে, ঠিক আছে, দৃঢ়বদ্ধ, দৃঢ়বদ্ধহা, দৃঢ়বদ্ধহা। প্রদীপ মহারাজ হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ বল। এইটা ওই আগের এই নিয়মটারই মতো, কিন্তু এই যে তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম বর্ণ বলতে ওই যে ক বর্গ, খ বর্গ, না, ক বর্গ, ট বর্গ, চ বর্গ, এই বর্গগুলোর তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ। 5টা বর্গীয় আমাদের ইয়ে বর্ণ আছে না, 5টি, মানে হ্যাঁ 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 ক কত বর্গ, তত এইগুলোর এই বর্গগুলোর কথা বলা হয়েছে, এই বর্গের তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম, অথবা যদি ইয়ার আলাবা হা এইটা দিয়ে শুরু হয়, এইটার কথা বলা হয়েছে। মানে
এই 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 শব্দ মানে এই শব্দগুলো দিয়ে শুরু হবে মানে পরের পরের শব্দটা হ্যাঁ, পরের নাকি? শব্দটা এগুলো হবে। আর ও আগেরটা আচ্ছা ওই তার মতোই আহ, মানে বিসর্গের পূর্বে অকার থাকবে। আচ্ছা। তাহলে বোঝাতে হবে। তাহলে ওই বিসর্গ এবং অয়ের স্থানে হুম, উকার হবে, আর পরেরটা ঠিকই থাকবে। সবাই বুঝেছেন? পরের ঠিক। হুম, হ্যাঁ মানে যত ভেতরে যাচ্ছি তত বেশি গুলিয়ে যাচ্ছি, বুঝতে পারছি ঠিকই। না, মনে এগুলো রাখবো কি করে? এগুলো তো একদিনে আর হবে না, মুখস্থ করলেও থাকবে না। এই শব্দ নিয়ে একটু চর্চা করতে হবে, নাড়াচাড়া করতে হবে, তাহলে যেমন এসে এখানে আচ্ছা দুইটা উদাহরণ দিয়েছে। আর ব্যাকরণ আচ্ছা। কৌমুদীতে এখানে এখানে ওই বিসর্গটা ওইটা ওই উঠে যাবে না, উঠে গিয়ে ওখানে হ্যাঁ, চিহ্নটা চলে আসবে। হ্যাঁ, বিসর্গ বলা হয়েছে যে বিসর্গ এবং অকার। বুঝতে পেরেছি। তাহলে কি বলছে যে তাহলে অকার এবং অকারের পরিস্থিতি বিসর্গ উভয় স্থানে উকার হবে। যে আগেরটার মতো যোগ যেরকম আছে বিসর্গ এবং মানে অকার এবং বিসর্গ উভয় স্থানে ও হয়, সেটার মতো করে শব্দ উভয় স্থানে, এবং এখানে যাতে পরেরটা যে থাকবে। লেখাটা এখানে হলো যাতে হুম। কৌমুদীতে আরো কিছু শব্দ, শব্দ অনেকগুলো শব্দ আছে, হলো আপনি দেখতে পাবেন। আহ, আহ, এখানে এখানে হলো তো শুধু ওকার। দেয়া হয়েছে, আপনারা ওখানে দেখবেন, আহ, তাহলে একটু ধারণা হবে। হুম। এরপর 7 নম্বর নিয়ম দেখুন। যদি অকার ভিন্ন স্বরবর্ণ পরে থাকে, তাহলে অকারের পরস্থিত বিসর্গের লোপ হয়। লোপের পর আর সন্ধি হয় না। 7 নম্বর নিয়ম দেখুন, এখানে বলা হয়েছে, যদি অকার ভিন্ন স্বরবর্ণ পরে থাকে, তাহলে অকারের পরস্থিত বিসর্গের লোপ হয়। লোপের পর আর সন্ধি হয় না। আচ্ছা, যদি অকার ভিন্ন বলতে কি অকার থাকবে না নাকি? হ্যাঁ, বলা হয়েছে যে যদি অকার ভিন্ন স্বরবর্ণ পরে থাকে, অর্থাৎ এই যে পরের যে, যখন এখানে উদাহরণ দেখুন, আ গাতাহা, এখানে আ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এখানে অ দিয়ে শুরু হয়নি কিন্তু, অকার ভিন্ন স্বর, হুম। অন্য স্বর যদি থাকে, আ থাকে, ই থাকে, উ থাকে, তাহলে এই নিয়মটা হবে। সেখানে কি হবে তখন? তখন হবে অকারের পরিস্থিত বিসর্গের লোপ হইবে। এই যে এখানে কুতহ আছে, মানে এই আগের মতো করেই যদি, মানে পূর্ববর্তী যেটা শব্দ সেটাতে অকারের পর বিসর্গ থাকে, যেমন হচ্ছে এখানে কুতহ, অ এর পর বিসর্গ কুতহ হয়েছে, এখন এটা গেল। এবং পরবর্তী শব্দটা যদি অকার ভিন্ন স্বর দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে এখানে আ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আবার কোথাও ই দিয়ে শুরু হতে পারে, কোথাও উ দিয়ে শুরু হতে পারে, কোথাও ওই দিয়ে শুরু হতে পারে, তাহলে কি হবে? তাহলে ওই পূর্ববর্তী শব্দের যে বিসর্গ আছে, সেই বিসর্গটা লোপ হবে। লোপের পর আর কোনো কিছু হবে না, ওইরকম ভাবে থাকবে, সন্ধি হবে না। যেমন এখানে দেখুন উদাহরণ আছে, কুতাহা যোগ আগাতাহা সমান কুতা আগাতাহা, ঠিক আছে? এই যে এখানে তার দেখুন মানে হচ্ছে যে তার মানে হচ্ছে যে অকার ভিন্ন যে বাকি স্বরবর্ণ গুলো আছে, বাকি স্বরবর্ণ গুলো, সেগুলো দিয়ে যদি এগুলো শুরু হয়, সবগুলো দিয়েই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো স্বর দিয়ে শুরু হবে, শুরু হলেই হবে। এখানে আছে, পরের শব্দটা, পরের উদাহরণটা দেখুন ই দিয়ে শুরু হয়েছে, হুম। তাহলে এই নিয়মটা হবে। কি হবে? হবে যে পূর্ববর্তী যে শব্দের বিসর্গটা আছে সেটা লোপ, লোপের পর আর কোনো সন্ধিই হবে না, ওইরকম ভাবে থাকবে। যেমন এখানে দেওয়া আছে কুতাহা যোগ আগাতাহা সমান কুতা আগাতাহা। এরপর দেওয়া আছে নারাহা যোগ ইবা সমান নারা ইবা।
আবার এই যে এটা এরকম ভাবে গেল, এটা এরকম ভাবে হবে। অনেক সময় আমরা যে আমাদের যে কেউ মারা গেলে আমরা বলি দিব্যান লোকান স্বাগচ্ছাতু, ঠিক আছে? অনেক জায়গায় দেখবেন যে দেয়া আছে মূলত ওই ছটা কি? ছটা সাহা, সাহা অর্থাৎ সে, তৎশব্দ থেকে এসেছে। ঠিক আছে? দিব্যান লোকান সাহা গচ্ছাতু অর্থাৎ তিনি স্বর্গবাসী হোক, দিব্যলোকে গমন করুক। ঠিক আছে? তো ওইটা যদি আমরা মানে সন্ধি করে লিখি, দেখবেন মানে অনেক জায়গায় দেখতে পাবেন যে এর পর বিসর্গ নেই, স্বগচ্ছাতু, দিব্যান লোকান স্বগচ্ছাতু। ঠিক আছে? এটা ওই রকম ভাবেই হয়েছে। না, এটা এটা এই নিয়ম না, ওটা আলাদা নিয়ম। এখানে তো স্বরের কথা বলা হয়েছে। দুঃখিত, এটা আলাদা নিয়ম, ওটা ইয়াতে আছে, হেল্প স্টাডিতে আছে। ওটা আলাদা একটা সন্ধি। আর এটা আছে স্বরের সন্ধি, অকার ভিন্ন যদি অন্য স্বর দিয়ে শুরু হয়। বোঝা গেছে? আরো দু একটা উদাহরণ দেন স্যার। এখানে উদাহরণ তো কৌমুদি 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 থেকে না একটু দেখে দেন যদি না থাকে। আহ আহ, কৌমুদিতে তো অবশ্যই আছে। কৌমুদি আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন। এই যেখানে অনেকগুলো আচ্ছা, আছে উদাহরণ। ক হাজক ই হাতে ক ইয়াতে, চন্দ্র হাজক উদেতি চন্দ্র উদেতি, ইতা হাজক ঊর্ধ্বম, তোমার হচ্ছে ইতা ঊর্ধ্বম। তারপর দেবাহ হাজক ঋষিহি, দেবা ঋষিহি, উচ্চারিতঃ, এখানে ওঙ্কারাহা, এটা ৯ দিয়ে আছে। তারপর সে কুতহাজক ঐক্যম সমান কুত ঐক্যম, কহাজক এষাহ সমান ক এষাহ, রক্তহাজক ওষ্ঠাহ সমান রক্ত ওষ্ঠাহ, রাজ্ঞঃ যোগ ঔদার্যম সমান রাজ্ঞ ঔদার্যম। তার যে এগুলো লোপের পর আর সন্ধি হয় না, এই এই ল্যাঙ্গুয়েজটা আমি এই সূত্রটা বুঝতে পারছি, লোপের পর আর সন্ধি হয় না হলো। হয় না। আমার মনে হচ্ছে এর আগের গুলোতে দেখলাম এই তালবস স আগম ঘটে, তারপর স থাকলে তালবস শয়ে স দুটো মিলিত হয়। এখানে আর মিলিতই হচ্ছে না। কুতহ, শুধু এই কুতহর এই বিসর্গ যেটা আছে শুধু সেইটাই বাদ যাচ্ছে, আর পরের শব্দটা ওই একই রকম থাকতেছে। শুধু একসাথে হচ্ছে কিন্তু সন্ধি হচ্ছে না, মানে স্বরের যে আহ দুটো মিলে একসাথে উচ্চারিত হয় ওইটাই তো সন্ধি। তো ওইটা আর হচ্ছে না। যেমন এখানে আমরা যদি নরা বাংলা যে স্বরসন্ধি আমরা যদি করি, তাহলে কি হয়? তাহলে সে নরা যোগ ইব, তখন কি বলবো আমরা? নরে ব বলবো। অকার এবং ইকার দুটো মিলে একার হয় না? তথা যোগ ইব তথাইব। তারপরে আহ দেব যোগ ইন্দ্রহ দেবেন্দ্রহ। এই যে অকার এবং ইকার মিলে একার হচ্ছে না, তো ওটা তো স্বরসন্ধিতে গেলাম আমরা, ওটা ওই রকম ভাবে হলো। কিন্তু এখানে বিসর্গটাও লোপ পাচ্ছে। বিসর্গ লোপ পেয়ে এখানে যে অকার এবং পরে যে আকার কিংবা ইকার থাকতেছে, এই দুইটা মানে বিসর্গটা লোপ পাইলে এখানে দুটার স্বর থাকতেছে না। তো স্বর থাকছে থাকলে সেটা নিয়মে হতে পারে না। অকার আর ইকার ইকার হয় না, নরাত্মক ইব হ্যাঁ, সমান নরেন্দ্র হয়, সেইটা আর বুঝতে হচ্ছে না। পারলাম যে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম স্যার। সেটা আর হচ্ছে এবার না, এবার হ্যাঁ এবার থাকতেছে। পরিষ্কার, হ্যাঁ এবার এবার বেশ পরিষ্কার। হ্যাঁ, এটাই বলা হয়েছে। জি ঠিক আছে, বুঝলাম। এরপর দেখুন ৮ নম্বর নিয়ম। যদি অ আ ভিন্ন স্বরবর্ণের পর বিসর্গ থাকে, আর যদি স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা ইয়া রা লা বা হা পরে থাকে, তাহলে বিসর্গ স্থানে র হয়। কি বলছে? বলছে যে যদি অ আ ভিন্ন স্বরবর্ণের পর বিসর্গ থাকে, অর্থাৎ প্রথম যে শব্দটা থাকবে সেইটার শেষে যে বিসর্গটা থাকবে তার পূর্বে অ আ এই দুইটা স্বর ভিন্ন অন্য স্বরগুলো থাকতে পারে। যেমন ই থাকতে পারে, উ থাকতে পারে, ওই থাকতে পারে, ঔ থাকতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে? এবং আরেকটা কন্ডিশন দেয়া আছে। বলা হয়েছে যে আর যদি
স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ কিংবা ইয়ার লাভাহা পরে থাকে, অর্থাৎ পরবর্তী শব্দটা যদি স্বরবর্ণ দিয়ে শুরু হয় অথবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ দিয়ে শুরু হয় অথবা ইয়ার আলাবাহা পরে এগুলো দিয়ে শুরু হয়, তাহলে বিসর্গ স্থানে র হবে। যেমন এখানে বলা হয়েছে কবিহি যোগ অয়ম, অর্থাৎ এখানে প্রথম যে শব্দটা আছে দেখুন এখানে কবি কবিহি, ই কবি অর্থাৎ কপ ই, কপ ই, ই এর পর বিসর্গ আছে ক বি ই হি, কবিহি, অর্থাৎ বিসর্গের পূর্বে কি আছে, আহ, অ আ ভিন্ন স্বর আছে, মানে অ আ বাদে অন্য স্বর ই স্বর আছে, ঠিক আছে, ই স্বরের পর বিসর্গ আছে। তাহলে কবিহি যোগ অয়ম এবং পরবর্তী যে শব্দটা আছে সেই শব্দটা কি বলছে, স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, অয়ম অ দিয়ে শুরু হয়েছে, তাহলে তখন কি হবে, ওই বিসর্গের স্থানে র আসবে। তাহলে কি হলো এখানে, কবিহি যোগ অয়ম সমান কবিরায়ম। এবং এরপরে যে উদাহরণটা আছে ওটাতে গেল পরের শব্দটা ওয়া দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আচ্ছা, স্বরবর্ণ আমি দিয়ে শুরু। একটু বুঝিনি। হ্যাঁ, বলছিলাম অ ভিন্ন বলতে কি? অ ভিন্ন বলতে এই অ থাকবে না নাকি? অ আ বাদ দিয়ে অন্য স্বরগুলো থাকবে। অন্য স্বরগুলো থাকবে? আচ্ছা, র আচ্ছা, আচ্ছা। থাকলে বিতর্ক চলে আসবে বাংলা কবিহি, কথা। এটা এই কবিহি বিসর্গের পূর্বে কোন স্বরটা আছে, ই আছে না, ই স্বর আছে, কত কিছু অর্থাৎ বলতে ই হবে। স্বরে কোন বিসর্গ আছে, কবিহি, ব ই, কব ই হি, ই এর পর বিসর্গ আছে, তো এখানে অ নাই আও নাই, ই আছে, অর্থাৎ অ আ বাদ দিয়ে অন্য স্বর আছে, বোঝা গেছে, এই জন্যই। এবং আছে পরের যে শব্দটা আছে সেটি স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, বলা আছে পরের শব্দগুলো কি দিয়ে শুরু হবে, স্বরবর্ণ অথবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা ইয়া রা লা বা হা এগুলো দিয়ে শুরু হবে, তাহলে এই নিয়মটা হবে, সেটা হচ্ছে ওই পূর্ববর্তী শব্দের যে বিসর্গটা আছে সেই স্থানে র হবে। বুঝতে পেরেছেন সকলে? এরপরে উদাহরণটা দেখুন তাহলে আরো কিছুটা স্পষ্ট হবে। যেমন হচ্ছে নিহি যোগ ধানাহা, এখানে দেখুন নিহি, নি, ন এর পর কি আছে, ই আছে, তারপর বিসর্গ ন ই নি, অর্থাৎ এখানে অ আ বাদ দিয়ে অন্য স্বর আছে, স্বর আছে, ই এর পর বিসর্গ নিহি যোগ ধানাহা, এই যে ধ আছে, ধটা বর্গের কোন বর্ণ, ত থ দ, ধ চতুর্থ বর্ণ, ঠিক আছে, বর্গের চতুর্থ বর্ণ দিয়ে শুরু হয়েছে ধানাহা, যার কারণে এখানে কি হয়েছে, নি এর পর এই যে বিসর্গের স্থানে একটা র আসছে, রয় হলন, শুধু র নয় কিন্তু, রয় হলন। কবিয়াম যেটা বুঝলাম, কিন্তু এইটা তো বুঝতে পারছি না, যোগ ঘন, এটা ধনাহা, এটা ধন বুঝতে হ্যাঁ, পারেননি? যোগ ধন না, এটা মানে ঢুকতে পারছে না ভিতরে। যোগ ধন তাহলে ধন, এখানে তো ওই যে আহ র র কথা যেটা আসছে, বিসর্গ স্থানে র হয়, এটা এখানে কি আচ্ছা, র আছে? যোগ ঘন, এখানে 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 বলা হয়েছে, বলছে যে হ্যাঁ যদি মানে প্রথম যে শব্দটা আছে হ্যাঁ বা হ্যাঁ শব্দাংশটা সেইটাতে যদি বিসর্গের পূর্বে মানে অ আ বাদ দিয়ে অন্য স্বর থাকে, বলছে যে অ আ ভিন্ন স্বরের বর্ণের পর বিসর্গ থাকে, অর্থাৎ বিসর্গের পর অ থাকবে না, আও থাকবে না, অন্য স্বর যদি থাকে, এখানে হ্যাঁ নি আছে, নি, বিসর্গের পূর্বে ই আছে, ঠিক আছে, ই এর হ্যাঁ অর্থাৎ ই এর পর বিসর্গ আছে, এবং বলছে যে হ্যাঁ পরের যে শব্দ আছে সেটা বর্গের চতুর্থ তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ দিয়ে শুরু হবে, অথবা ইয়া ক রা খ লা বা গ, হা, ক খ গ ঘ ধন, ধট ত থ দ ধ, ধান চতুর্থ বর্ণ, বর্গের চতুর্থ হ্যাঁ বর্ণ। হ্যাঁ, তো ত বর্গের তো নিয়ম চতুর্থ বর্ণ। দুটো কন্ডিশনে আছে, মানে মেনে চলছে, তাহলে কি হবে, বলছে যে যদি এটা হয় তাহলে বিসর্গ স্থানে র হবে, তো কোন বিসর্গ স্থানে, পূর্ববর্তী যে শব্দটা আছে সেইটার যে বিসর্গ আছে সেই স্থানে রয় হলন হবে। তো এখানে দেখুন নি এর পর যে বিসর্গটা আছে সেই জায়গায় যদি আমরা একটা রয় হলন দেই তাহলে কি আছে নির, তারপর ধানাহা যদি যুক্ত করি তাহলে কি আছে নির ধানাহা, বোঝা আচ্ছা, গেছে? আমি কিছু বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলুন।
এই 8 নম্বরটা, এই যে 8 নম্বরটা অভিন্ন। অভিন্ন বলতে কি অভিন্ন থাকবে না নাকি? অ আ থাকবে না, অন্য স্বর থাকবে। কিন্তু এখানে তো এটা দিয়েছে, যেমন কবিহি, কবিহি অয়ম, কবির অয়ম। এখানে বলছে যে অ আ ভিন্ন সর্বনের পর না বিসর্গ। এটা প্রথম মানে প্রথম শব্দটার ক্ষেত্রে বলা হয়। প্রথম শব্দটার ক্ষেত্রে স্যার, বলা হয়েছে, এই সেই তো, না হলে তো আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা। এবং পরেরটার ক্ষেত্রে দেখুন কমার স্যার, পরে যেটা আছে পরেরটার কন্ডিশন। আর যদি পরেরটা যদি স্বরবর্ণ দিয়ে শুরু হয়, অথবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ দিয়ে শুরু হয়, অথবা ইয়ার আলাবা হ এগুলো দিয়ে শুরু হয়, তাহলে বিসর্গ স্যার, স্থানে র হবে। হ্যাঁ বলুন। স্যার, এই যে নিজ ঘন নির্ঘন এটা ধ তাই তো? ঘ নয়, ধ ধ। ধ স্যার, নিজ ধন নির্ধন। হ্যাঁ, এইখানে সবচেয়ে মজার বিষয় যেটা হলো, এই যে রেফটা আছে, রেফ অলওয়েজ ইন্ডিকেট করে যে রেফের শেষ অংশটা কোন অক্ষরকে ইন্ডিকেট করছে, সেই অক্ষরটাই ওই রেফটা ধরে রাখে। তার মানে এই রেফটা এমন করে আছে ঘর উপরে, ধর উপরে কিন্তু নয়। এই এই রেফটা দন্তের নকে ইন্ডিকেট করছে, সেই জন্য নির্ধন। এই যে এখানে রটা রেফ হয়ে আছে। আমি পরিষ্কার কিনা? হ্যাঁ, রটা তো অবশ্যই রেফ, কারণ রয়ের নিচে এই জন্য পরেরটার সাথে যুক্ত হচ্ছে, নির্ধারণ হ। ঠিক ঠিক। হ্যাঁ, বুঝলাম স্যার, বুঝছি, বুঝছি। সকলে বুঝতে তাহলে পেরেছেন? যদি এরকম হয়, রয়ের নিচে হলন থাকে, তাহলে এখানে কবির অয়ম, এখানে এই হলনটা কোথায় গেল? ওইটা ইয়ে হবে, ওইটা ওখানে, ওইটা ওইরকম ভাবে হবে, এখানে একটা মিস্টেক আছে। ও, না, কবির অয়ম এখানে বইয়েও অবশ্য এই হলনটা দেয়নি। আচ্ছা, এটা যে কি কারণে হয়েছে এটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা দেখি বলতে হবে। আহ এই যে এখানে আছে অবশ্য, এখানে যত কবির অয়ম 40 নম্বর নিয়মটা, কবির অয়ম 40 নম্বর নিয়মে, কিন্তু এখানে কোথাও ওই হলন ব্যবহার এখানে করেনি। কেন? নিয়ম মানা হয়। রয়ম এইগুলো তো রয়ম হ্যাঁ, হ্যাঁ, কবি কিছু কিছু জায়গায় কবি ব্যবহার করছে, রয়ম। কিছু কিছু জায়গায় ব্যবহার করছে, কিছু কিছু জায়গায় করেনি। আচ্ছা, এটা একটু দেখতে হবে। যেমন হচ্ছে যে গৌর অয়ম, গৌর অয়ম, ও আচ্ছা আচ্ছা, গৌর অয়ম। এটা এমন কিছু না, এটা তো এখানে সমাধান আছে। যেমন হচ্ছে এখানে দেখুন, এখানে যে রয়ের পর কি আছে, রয়ের পর মানে এখন একটা রয়ের হলন আসলো না, হ্যাঁ, 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 রয় হল, এবং পরের যে শব্দটা সেখানে অ আছে। তো ওই রয়ের পর, রয়ের হ্যাঁ। হলনের পর যদি অ দেই, তাহলে কি পূর্ণ র উচ্চারিত হবে না? অবশ্যই পূর্ণ র ও, উচ্চারিত। কিন্তু পরের যে উদাহরণটা আছে সেখানে দেখুন, সেখানে রয়ের পর কোনো স্বরবর্ণ নেই, যার কারণে সরাসরি ধয়ের সাথে রেফ হয়েছে, ধয়ের উপর রেফ হয়েছে। দুই মানে মানে রটা পূর্ণ উচ্চারিত হতে পারেনি, কারণ ওখানে ও, রয়ের পর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই সবগুলো একরকম, হুম, 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 সব একরকম। হুম, যেমন হুম। গতিহি ইয়ম গতিরিয়ম, এগুলো এরকম ভাবেই বোঝা গেছে সকলের। ও, মানে ঘটনা হচ্ছে রটা যদি পূর্ণ উচ্চারণ আসে, তাহলে এটা হলনটা ব্যবহার হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা হলন দিয়েছি, কবির কবির দিয়েছি, কিন্তু এর পরে যে একটা আছে, এই র আমরা যেগুলো, যেমন হচ্ছে ক খ গ ঘ এগুলো উচ্চারণ করি, এগুলোর সবগুলোর হ্যাঁ। নিচে কিন্তু তারপর তার সাথে যুক্ত আছে, যার কারণে আমরা পূর্ণ উচ্চারণ করতে পারি। সেই রকম ভাবে ওই রয়ের হলনের পর কিন্তু আছে, যে শব্দটা, এই জন্য এখানে দেখুন এখানে টা নাই, ওই দুইটা মিলে পূর্ণ র উচ্চারিত হয়েছে। তাহলে বোঝা গেছে? নিরসটা কি হবে? হ্যাঁ, আহ, স্যার, নিরসটা কি হবে? নিরস নিরস কোথায় আছে দাঁড়ান দেখি। কোনো জায়গায় নাই, এখানে কোনো জায়গায় নাই, কোনো জায়গায় নাই, মনে হলো তাই। ও, ওটা আলাদা নিয়ম আছে, এখানে তো ওটা আলাদা নিয়ম। হ্যাঁ, ওটা ওটা নিপাত নিষিদ্ধ।
এখানে নিয়মটা নেই। ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখুন এখানে 9 নম্বর নিয়ম। আচ্ছা, আপনারা সকলে বুঝতে পারতেছেন তো? 2 জন মাত্র কথা বলতেছেন, সমস্যা নেই, যারা একটু বুঝতে পারছে না। বাকি সকলে বুঝতে পারতেছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখছি। তাই উত্তম, এটা কোন নিয়মটা পড়ছে? কোনটা কথা তাই বললেন? তাই রূপতম, তাই ইউক্তম। ওই তো এটা একই রকম ভাবে তৈর উক্তম রয় রস্ব উকার আসলো। রয়ের পর রয় হলনের পর অ থাকলে র হলো, রয় হলনের পর যদি উ দেই রু হলো, রয় হলনের পর যদি আ দেই আ তো থাকবে না, রয় হলনের পর যদি ওই দেই রই হলো। বুঝতে পারছেন না? এখানে একটু কম না, বুঝছি। ওটা সহজভাবে চিন্তা করুন। সন্ধির নিয়মই হচ্ছে মানে স্বর সংক্ষেপ করা, মানে শ্রুতি মধুর করা, হুম 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 তা তো অবশ্যই। মানে ধ্বনিটাকে সংক্ষেপ করা। যেমন হচ্ছে নির, নির উ, আমরা যদি নিরের পর উ তৈর, তৈর উ, যদি আমরা বলি তৈর উ, মূলত তৈর পর রস মানে বিসর্গ আছে তৈর পর, তো সেখানে যদি আমরা হ্যাঁ, রয় হলন দেই তৈর হয়, ঠিক আছে। এরপর যদি আমরা ঠিক। উ দিই, তাহলে উ হলো তৈর উ। কিন্তু আমরা যদি দ্রুত উচ্চারণ করি, দ্রুত উচ্চারণ করার চেষ্টা করুন, দেখুন কি হবে, তৈরু হবে। যেটা যেহেতু দুটো স্বর মিলিত হচ্ছে, মানে দুটো ধ্বনি মিলিত হচ্ছে, এই জন্য এরকম হচ্ছে। আর যেখানে স্বরবর্ণ দিয়ে শুরু মানে ব্যঞ্জন দিয়ে শুরু হবে, সেখানে তো পূর্ণ উচ্চারিত হতে পারছে না রটা, এই জন্য ওখানে রেপ হয়ে থাকে পরবর্তী বর্ণে। তার মানে বোঝা যাচ্ছে যে যেখানে স্বরবর্ণের ব্যবহার আসবে দ্বিতীয় শব্দটাতে, সেখানে হচ্ছে যে ওই রেপের সেটা ব্যবহারটা বা হলনের ব্যবহারটা আসবে না। রেপ তো আসবে না, পূর্ণ উচ্চারণ হবে, এবং সেটা যে যেই স্বরটা থাকবে, যে স্বরবর্ণটা থাকবে তার হুম। সংক্ষিপ্ত রূপটা, যেমন এখানে রস্য উ আছে, রস্য মানে উ আছে, রস্য উ, রস্য উ এর সংক্ষিপ্ত রূপ আছে রস্য উকার, এই জন্য রয়ের পর টি রে মুহু মুহু রে থাকলে মুহু আচ্ছা, আরেকটা এখানে আছে মাতৃ অর্চায়ন। এটা একটু একটু কোনটা? মাতৃ মাতৃ এখানে ওই যে আরেকটা আছে মাতৃ মাতৃ অর্চায়ন, অর্চায়, মাতৃ অর্চায়। Yes, sir. এটার নিয়মটা একটু। এখানে হচ্ছে এটা আপনার যে আপনার স্বরসন্ধি পড়েছেন না, হ্যাঁ স্বরসন্ধি প্রথমে এখানে রিকার আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে হ্যাঁ বড় মানে যেটা রিকার কিন্তু দুই প্রকার, একটা আছে হ্রস্ব রিকার, একটা দীর্ঘ রিকার। হুম। তো এটা এখানে এটা দীর্ঘ রিকা পড়ে। হুম এখানে হচ্ছে স্বরসন্ধির একটা উদাহরণ দিলে ভালো হবে। এখানে যে ইকার আছে বা অন্য কোনো একটা স্বরের পর যদি অকার থাকে, তাহলে কোনটা প্রাধান্য হুম পাবে? প্রথম যে স্বরটা আছে সেটাই পাবে না? হুম তো রিকারটা রিকারই থেকে গেছে, অটা তো এখানে মানে হয়নি, অটা এখানে প্রয়োগ হয়নি। এটা একটা স্বরসন্ধির উদাহরণ দিলে ভালো হবে। মাতৃ অর্চের মাতৃ অর্চের তো এরকম উদাহরণে মাতৃ আপনাদেরকে আমি আপনাকে দিতে অর্থাৎ এখানে পরের যে পূর্বে যে স্বরটা আছে সেটা, সেটার পরে যে পরবর্তী মানে
শব্দের শুরুতে অকার আছে, তো অকারটা পূর্ববর্তী স্বরের উপর প্রভাব ফেলতেছে না, যার কারণে পূর্বেরটাই থেকে গেছে। বুঝতে পেরেছেন? এরপর আচ্ছা, এরপরের উদাহরণ দেখুন। পরের নিয়মটি, যদি স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা ইয়া, রা, লা বা হ পরে থাকে, তাহলে অকারের পরিস্থিত রজাত বিসর্গস্থানে র হয়। ওই আগেরটার মতো করেই প্রায়। এখানে বলা হয়েছে আগে যেরকম কন্ডিশন দেয়া ছিল, কবিহি কবিস, যদি স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা ইয়ালা পরে থাকে, তাহলে অকারের পরিস্থিত রজাত বিসর্গস্থানে। যদি স্বরবর্ণে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ, এখানে আগেরটার মতো করেই, কিন্তু এখানে অকারের পরিস্থিত বিসর্গ স্থানে, অকারের পরিস্থিত রজাত বিসর্গ বলা হয়েছে যে অকারের পরিস্থিত রজাত বিসর্গ। যেমন এখানে কবিহি আছে, এখানে কিন্তু অকারের পর বিসর্গ নেই, এখানে ইকারের পর বিসর্গ আছে। কিন্তু পরের যে নিয়মটা, 9 নম্বর নিয়মটা, সেটা হবে অকারের পরিস্থিতি বিসর্গ, এবং সেটা রজাত বিসর্গ হবে, স্বজাত হবে না। সেই মানে যেটা রজাত বিসর্গ, সেইটার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। যদি পরবর্তী শব্দের শুরুতে বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ কিংবা পঞ্চম বর্ণ অথবা ইয়ার আলাবা হওয়া পরে থাকে, অথবা স্বরবর্ণ দিয়ে শুরু হয়, তাহলে এই রজাত বিসর্গের স্থানে র আসবে। যেমন এখানে উদাহরণ দেখুন, এখানে কি দিয়ে আছে। যেমন আছে পুনঃ যক অপিহি, পুনরপি, পুনঃ যক আগতঃ সমান পুনরাগতঃ। এখানে দেখুন, আমরা এখন দেখুন এখানে বলা হচ্ছে যে এখন আমরা এর আগে দেখলাম যে রজাত বিসর্গের উদাহরণ দেখলাম, পুনর যে শব্দটা প্রথমের দিকে দেখেছি, পুনর, তারপর হচ্ছে আরো কি কি যেন দেখলাম, নির, তারপর প্রাতর, এগুলো দেখলাম। তো এগুলো হচ্ছে রজাত বিসর্গ। তো নিয়মটাতে বলা হয়েছে, নিয়মটা একটু দেখে নিই আরেকবার। নিয়মে বলা হলো যে যদি স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা ইয়ার আলাবা হ পরে থাকে, তাহলে অকারের পরিস্থিত রজাত বিসর্গ স্থানে র হয়। বলা মানে হচ্ছে, যদি আমাদের শব্দের মানে প্রথম শব্দটা রজাত বিসর্গ হয়, এবং হচ্ছে সেটা অকারের পর বিসর্গ থাকবে, ঠিক আছে? অকারের পর বিসর্গ, যেমন হচ্ছে এখানে পুনর দেয়া আছে, পু নর, অয়ের পর বিসর্গ, অয়ের পর রটাতে বিসর্গ হয়েছিল, রহ হয়েছিল, পুনঃ হয়েছে, ঠিক আছে? এবং পরের যে শব্দটা থাকবে সেটা শুরু হবে স্বরবর্ণ দিয়ে, অথবা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অথবা ইয়ার আলাবা হ দিয়ে। তাহলে ওই যে প্রথম যে শব্দটা আছে রজত বিসর্গ শব্দ, সেই বিসর্গ স্থানে আবার সেই রটা ফিরে আসবে। যেমন এখানে পুনঃ যে কপি সমান পুনরপি, এখানে এই যে পুনঃ শব্দটা, এটা রজত বিসর্গ, এটা শব্দটা ছিল পুনর, রজত, সেইটা আবার পুনঃ হয়েছে। এখানে দেখুন অয়ের পর বিসর্গ আছে, এবং পরবর্তী যে শব্দটা অপি, সেটা স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, যার কারণে প্রথম যে শব্দটা পুনঃ, সেই রজত বিসর্গ, এই বিসর্গের স্থানে আগের যে রটা ফিরে এসেছে। এই রটা এবং পরবর্তী শব্দের অপি শব্দের অ দুটা মিলে রয় হলন এবং সে অ মিলে পূর্ণরা উচ্চারিত হয়েছে, পুনরপি হয়েছে। এবং পরের উদাহরণটাও একই রকম, পুনঃ যক আগাতাহ সমান পুনর আগাতাহ, এই র হলন এবং আ দুটো মিলে রয় আকার হয়েছে রা, পুনরাগতাহ। বোঝা গেছে?
বুঝতে পেরেছেন কি সকলে? হ্যালো, আমার কথা কম শুনতে পাচ্ছেন তো? কৌমুদির 40 নম্বর নিয়মটা না স্যার? 41। 40 হ্যাঁ, 40 দেখলাম 41। 41 41 সরি, 41। হ্যাঁ, এই জন্য আমি চুপচাপ ছিলাম, একটু কোথায় যেন চলে গেছিলাম। নিয়মটা বুঝেছেন তো? যদি আমরা হ্যাঁ, আবার দেখি এটা কথাটা আরেকবার, মনে যে রাখাটাই তো কাম। প্রথমের দিকে এটা মনে তো সবগুলো থাকবে না, মানে একবার পড়লে বা মুখস্থ করলে থাকবে না, একটু চর্চা করতে হবে। যেমন হচ্ছে এখানে সব তিনটাই দেয়া আছে, মানে র যত বিসর্গ, র যত বিসর্গ এবং হচ্ছে অকারের পরিস্থিত র, তিনটাই। তো হচ্ছে আহ, এগুলো সবই এখানে দেয়া আছে অকারের পরিস্থিতি বিসর্গ। তো বুঝেছেন তো? কথা হচ্ছে প্রথম যে শব্দটা থাকবে সেটা র যত বিসর্গ হতে হবে। বুঝেছি। হ্যাঁ, তাহলে বুঝলে ভালো। প্রথম শব্দটা র যত বিসর্গ হতে হবে, যেমন হচ্ছে পুনঃ, এটা র যত বিসর্গ, পুনর হয়েছে। এরপরের শব্দটা আর স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে, স্বরবর্ণ অথবা পঞ্চম বর্ণ অথবা ইয়ার লাভ হব থাকলে হবে। তাহলে কি হবে, ওই র যত বিসর্গের স্থানে যে রটা ছিল আগে, এই রটা ফিরে আসবে এবং পরে যে এটা থাকবো রক্স এটা। পরে থাকলে দীর্ঘ স্থানে যে র হয় তার লোপ হয়। আচ্ছা, এর পরের নিয়মটা দেখুন। র হলন পরে থাকলে বিসর্গ স্থানে যে র হয় তার লোপ হয় এবং পূর্ব স্বর দীর্ঘ হয়। বলছে এটা আগেরটার নিয়মের পরের এইটাই, এই কারণে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। বলছে ওই মানে প্রথম শব্দটা আবারও ওই রজত বিসর্গ হবে, ঠিক আছে? বলছে র পরে থাকলে বিসর্গ স্থানে যে র হয়, র পরে থাকলে বিসর্গ স্থানে যে র হয় তার লোপ হয় এবং পূর্বস্বর দীর্ঘ হয়। এই যে এর আগে যে আমরা দেখলাম, কি দেখলাম, যে একটা নিয়ম দেখলাম যে প্রথমটা যদি রজত বিসর্গ শব্দ হয় এবং পরেরটা যদি মানে স্বরবর্ণ দিয়ে শুরু হয় অথবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম অথবা ইয়ার আলা বা হর তাহলে ওই বিসর্গের স্থানে একটা র এর আগম হয়। তো এখন বলা হয়েছে যে ওই র এর আগম যখন হয়, কিন্তু পরের শব্দটা যদি র দিয়ে শুরু হয় তাহলে কি হবে, তাহলে ওই রটা আর আসবে না, ওই র এর স্থানে কি হবে, একটা আকার যুক্ত হবে, মানে পূর্ব স্বরটা দীর্ঘ হবে। আকার নয়, পূর্ব স্বরটা দীর্ঘ হবে। অকার থাকলে আকার হবে, মানে রস্বই ইকার থাকলে দীর্ঘ ইকার হবে, আর রস্ব উকার থাকলে দীর্ঘ উকার হবে। যেমন এখানে আজ দেয়া আছে পিতহ, এই পিতহ শব্দটা পিতর থেকে, অর্থাৎ রজাত এটা। তো এটা উম যদি আমাদের রয়ের আগম হইতো তাহলে কি হইতো, পিতর হইতো, কিন্তু পরের শব্দটা রক্ষা, র দিয়ে শুরু হয়েছে, এই কারণে ওই রটা আচ্ছা আগম না হয়। হ্যাঁ বলুন। আচ্ছা, পিতহ এটা তো অকার আছে, অকার আসছে, কিন্তু এটা র তো আসছে না। না, এটা পিতর থেকে পিতহ হয়েছে না, এটা রজত বিসর্গ না। হ্যাঁ, তো বলছে কি ওই হ্যাঁ, রটা আসবে, ওই বিসর্গের পর যে র হয়, মানে বিসর্গ স্থানে যে র হয়। তো এই যে এখানে পিতহ আছে না, তো বিসর্গর এখানে কি ছিল, রয় হলন ছিল হ্যাঁ। না, পিতর ছিল না। তো এখন এই পিতরটা আসবে না, কেন আসবে না, কারণ বলা হয়েছে যে র পরে থাকলে, তার মানে পরের শব্দটা যদি র দিয়ে শুরু হয় তাহলে আর ওই পুনর পুনঃ অপি পুনরপি আসলো,
মানে রটা যে আগম হলো, এখন এই পিতরের ক্ষেত্রে এখন এই রটা আর আগম হচ্ছে না। কেন হচ্ছে না? শর্ত হচ্ছে পরের শব্দটা র দিয়ে শুরু হচ্ছে। এই জন্যে ওই রটা আগম না হয়ে এই বিসর্গের পূর্বে যে স্বরটা আছে সেই স্বরটা দীর্ঘ হচ্ছে। যেমন বিসর্গের পূর্বে এখানে অ স্বর আছে, পি ত হ, অ আছে না? এখন এই অ স্বরটা মানে রস্য স্বরটা দীর্ঘ হবে। যেমন অকার আছে আকার হবে। পিতহ রক্ষহ সমান পিতহ রক্ষ সমান পিতা রক্ষহ, মানে অকারের জায়গায় আকার আছে, পিত না হয় পিতা হলো। এবং পরেরটা আছে নিহি যে রসহ, এই যেখানে ইকার আছে সেটা দীর্ঘ ইকার হলো। নির থেকে নিহি, ঠিক আছে? তো ওই বিসর্গের স্থানে র এর আগম না হয়ে ওই র এর বিসর্গের পূর্বে যে স্বরটা আছে সেটা দীর্ঘ হচ্ছে। যেমন রস্য ইকার আছে সেটা দীর্ঘ ইকার হচ্ছে। নিরাসাহ। বুঝেছেন কি? হ্যাঁ, বুঝলাম। এটা হ্যাঁ, ব্যতিক্রম মনে হচ্ছে। ব্যতিক্রম কিছু না, শুধু বলছে যে পরের শব্দটা যদি র দিয়ে শুরু হয় তাহলে ওই রয়ে মানে ওই রজাত বিসর্গের রটা আসবে না, না এসে বিসর্গের পূর্বে যেই স্বরটা আছে সেটার দীর্ঘ হবে। যদি অকার থাকে বিসর্গের পূর্বে তাহলে সেটা আকার হবে। যদি রস্য ইকার থাকে তাহলে দীর্ঘ ইকার হবে। যদি দীর্ঘ হবে, হ্যাঁ। হ্রস্ব দীর্ঘ উকার থেকে উকার হবে, দীর্ঘ উকার হবে। হ্যাঁ, এই কার থাকে তাহলে উকার হবে, ওকার থাকলে উকার হবে, মানে রস্যটা ও, দীর্ঘ হয়ে যাবে। এখানে দুটো উদাহরণ হ্রস্ব দীর্ঘ। এখানে অকার দিয়ে বোঝানো আছে, একটা ইকার দিয়ে। পিতহ যোগ রক্ষ সমান পিতা রক্ষ, নিহি যোগ রস সমান নি রসহ। বুঝেছেন সকলে? এটা 42 নম্বর, হ্যাঁ, বুঝলাম। আর এখানে 1 মিনিট 1.5 মিনিট সময় আছে। হ্যাঁ, ঠিক আছে। 1.5 মিনিট। আর আর একটা দুইটা অবশ্য 3টে নিয়ম আছে। আচ্ছা, শেষ হয়ে গেলে আবার জয়েন করবেন, সমস্যা নেই। আর 3টে নিয়ম আছে, 2টা নিয়ম, 3টা, 11 12 13। তারপর বলা হয়েছে যে যদি অকার ভিন্ন স্বর অথবা কোনো ব্যঞ্জন বর্ণ পরে থাকে তাহলে তৎ এবং এ তৎ শব্দজাত সাহা এ সাহা এই দুই পদের বিসর্গের লোপ হয়। এই যে লোপ হয়, লোপের পরে সন্ধি হয় না। এই যে এখানে তখন যেটা বললাম আমি যে স গচ্ছতু, এইটা নিয়মটা, ঠিক আছে? বলছে কি, যদি অকার ভিন্ন স্বর অথবা কোনো ব্যঞ্জন বর্ণ পড়ে থাকে, অর্থাৎ পরের শব্দটা অকার দিয়ে শুরু হবে না, অন্য কোনো স্বর দিয়ে শুরু, আকার কিংবা ইকার অথবা রস্য উকার দিয়ে শুরু হবে, মানে হুম, আ সেই দীর্ঘ এগুলো দিয়ে শুরু হবে পরের শব্দটা। তাহলে কি হবে? এগুলো দিয়ে শুরু হলে এই তৎ কিংবা এ তৎ জাত শব্দ, মানে তৎ থেকে সহ আসছে, এ তৎ থেকে এ সহ আসছে, তাহলে এইটা যদি প্রথমে থাকে তাহলে কি হবে? তাহলে এই যে এই এ তৎ কিংবা তৎ শব্দের জাত শব্দ এই সহ এ সহ এইটার যে বিসর্গটা আছে সেটা লোপ পাবে। লোপ পেয়ে আর সন্ধি হবে না। ওই আগে যে একবার দেখলাম যে সন্ধি হলো না, কুতহ যোগ আগত, কুতা আগত, সেটার মতো সন্ধি হবে না, শুধু ওই বিসর্গটাই লোপ হবে। যেমন এখানে আছে সাহা যোগ আগাতাহা, যেমন পরের শব্দটা আ দিয়ে অকার ভিন্ন স্বর অথবা মানে পরের যে শব্দটা সেটা অকার দিয়ে শুরু হবে না, অ দিয়ে শুরু হবে না, অন্য কোনো স্বরবর্ণ দিয়ে শুরু হবে অথবা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হতে পারে। তাহলে তাহলে যদি এবং শুরু হবে অকার ভিন্ন অন্য স্বরবর্ণ দিয়ে শুরু হবে অথবা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে, এবং পূর্ববর্তী শব্দটা যদি এতৎ বা তৎ জাত শব্দ হয়, মানে তৎ শব্দ থেকে যেগুলো শব্দ হয় যেমন সহ, তৌ, তে, তো ওগুলো তো বিসর্গ থাকে না, সহটাতে বিসর্গ থাকে, এবং এতৎ জাত শব্দ এ সহ এটাতে বিসর্গ থাকে। তো সেটার ক্ষেত্রে কি হবে? ওই যে তৎজাত শব্দটা আছে সেই বিসর্গটা লোপ পাবে, লোপ পেয়ে আর সন্ধি হবে না। যেমন এখানে দেওয়া আছে সাহা যাহা, সা আগাতাহা, এই পরের শব্দটা আ দিয়ে শুরু হয়েছে, অভিন্ন স্বর আ, এবং হচ্ছে পূর্ববর্তী ওইটা তৎ জাত শব্দ, তৎ শব্দের পুংলিঙ্গের প্রথমা বিভক্তির এক বচন, অর্থাৎ তিনি, আচ্ছা ভাই, সে, তিনি। হ্যাঁ, বলুন। আমি একটু আমার বুঝতে পারছি না বিষয়টা। আচ্ছা, তৎ শব্দ আর এতৎ শব্দ জাত বলতে হচ্ছে সবগুলো শব্দ? হ্যাঁ, এই তৎ শব্দ থেকে সৃষ্ট যেগুলো শব্দ আছে, সহ, তৌতে, হ্যাঁ, তারপর তাম, হুম,
তৌ, তাহা, তান, এগুলো হুম ঠিক আছে। হুম এবং এই তৎশব্দ সৃষ্ট এষাহা, এতৌ, এষাহা, ঠিক আছে। হ্যাঁ না, এষাহা, এতৌ, এতে, এবং এতাম, এতৌ, এতান, এগুলো আছে না। কিন্তু হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ শব্দগুলো ক্ষেত্রে শুধুমাত্র ওই প্রথমা বিভক্তির এক বচন যেটা আছে সেটার ক্ষেত্রেই বিসর্গ আছে, বাকিগুলোতে তো হুম বিসর্গ নেই। তো এই হুম জন্য না ওই না ওটাই না, এই জন্য বলা হয়েছে যে ওই শব্দের পর যেটা বিসর্গ থাকে সেটা লোপ হয়। তো সহা এবং এ সহা এই দুটার ক্ষেত্রে বিসর্গ আছে, এই দুটাই নেওয়া হয়েছে। এবং পরের যে শব্দটা সেটা অ দিয়ে শুরু হবে না, অন্য স্বর দিয়ে শুরু হবে। আ, ই, উ, ওই, এগুলো দিয়ে শুরু হবে অথবা ব্যঞ্জন দিয়ে শুরু হতে হবে। এই দুটো কন্ডিশন। আচ্ছা, তাহলে কি হবে, সেই সজাত এবং এটা তজ্জাত এবং এই তজ্জাত যে শব্দটা আছে সেটার বিসর্গ লোপ হবে। যেমন এখানে সহ আছে, সহ এর বিসর্গটা লোপ হয়েছে, স হয়েছে, এবং আগত। এখানে আর এই যে আগের মতো আর এখানে সন্ধি হবে না। স যোগ আগত, স্বর সন্ধিতে আমরা কি করতাম, ছাগত হ, ছাগত হ হুম হবে না, সন্ধি ভাবেই থেকে যাবে। আগে এরকম একটা দেখলাম, সহ যোগ আগত সমান ছা আগত, এবং হচ্ছে সা উবাসা সমান সাহা উবাসা সমান সা উবাসা। আবার এই যে যেটা বললাম কিছুক্ষণ আগে, তখন যে দিব্যাল্লা খান সা গাচ্ছাতু, ওই যে ওখানে দেখুন হুম সাহা গাচ্ছাতু, ঠিক আছে। হুম সাহা মূলত এইটা আর কি, তিনি গমন করুক। স তো ওখানে গচ্ছতি সাহা গচ্ছতি গচ্ছতু, তো হচ্ছে ওখানে গ দিয়ে শুরু হয়েছে, পরেরটা ব্যঞ্জন দিয়ে শুরু হয়েছে, এবং ওই যে পরে পূর্বেটা কি হয়েছে, তৎজাত শব্দ সাহা। তো এখানে এই জন্য সেখানে ছয়ের পর বিসর্গ লোপ পেয়েছে, সন্ধি হয়নি আর, সাগাচ্ছতু, এরকম ভাবে আর কি। সকলে বুঝতে পেরেছেন? স গচ্ছতু এটা বলতে ওই যে স গচ্ছতি যেটা বলছে ওইটাই তো না? হ্যাঁ, স্বগচ্ছতি। আমাদের একটা যে কেউ মারা গেলে আমরা বলি না, দিব্যাল্লখন স্বগচ্ছতু, হ্যাঁ ওইটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ওইরকম ভাবে আচ্ছা আচ্ছা অনেক জায়গায় আচ্ছা ছয়ের পর বিষয় স্বগচ্ছতু দেয়া আছে। ওটা হয়তো ভেবে হুম দেখবেন হুম যে হুম সহগচ্ছতু হওয়ার কথা ছিল, কিন্তু ওটা এই সন্ধির নিয়ম করে এটা স্বগচ্ছতু হয়ে যায়। তো এটা গেল এরকম ভাবে আর কি। এরপর দেখুন 12 নম্বরটা, যদি স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা ইয়া, রা, লা, বা, হা পরে থাকে, তাহলে ভো, হো, ভগ, হো ও অঘোহ এই কয়টি পদের সেগুলো হয় বিসর্গের লোপ হয়। লোপের পর আর সন্ধি হয় না। আবার এটার ক্ষেত্রে বলা হয়েছে যে সন্ধি হয় না। কি বলছে নিয়মটা, বলছে যে পরের শব্দটা যদি কি দিয়ে শুরু হবে, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা ইয়ার আলাবা হ দিয়ে থাকে, এই বর্গের তৃতীয় বর্ণ, স্বরবর্ণ, স্বরবর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা ইয়ার আলাবা হ দিয়ে শুরু হয়, তাহলে প্রথম যে শব্দগুলো থাকবে সেগুলো যদি ভো, হো, ভগ, হো ও অথবা অঘ, হো এরকম কয়েকটা শব্দ আছে, এগুলো দিয়ে শুরু হয়, তাহলে দুইটি সন্ধি করলে কি হবে, এই প্রথমের যে ভো, হো, ভাগ, হো, অঘ, হো এগুলোর বিসর্গটা লোপ হবে, লোপ হয়ে আর সন্ধি হবে না, ওইরকম ভাবে থেকে যাবে। যেমন এখানে আছে ভোহ মা ধাবাহা, তো এখানে দেখুন পরের শব্দটা প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম পঞ্চম বর্ণ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। স্বরবর্ণের পঞ্চম বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ দিয়ে শুরু হয়েছে, যার কারণে ভোহের পর এই যে বিসর্গটা নাই, শুধু ভো আছে। ভো, হো, মা ধাবা, সেটা হয়েছে ভো মা ধাবা, এটা মূলত সম্বোধন। আবার এরপর দেখুন ভগহ রক্ষা, ওই একই রকম ভাবে র দিয়ে শুরু হয়েছে, ইয়ারালা দিয়ে শুরু হয়েছে, যার কারণে ভগহ, এখানে ভগ এর পর যে বিসর্গ আছে সেটা লোপ হয়েছে, সেটা লোপ পেয়ে হয়েছে ভগ রক্ষা। বুঝে বুঝেছেন সকলে?
আর উপস্থিতিও কমে গেছে। হ্যাঁ, বুঝলাম। এরপর দেখুন, তারপর 13 নম্বর নিয়মটা দেখুন। ত্রি ধাতু নিষ্পন্ন পদ পরে থাকলে এবং এবং গতি সমাস হলে নামাহ, পুরহ, তিরহ এই তিনের বিসর্গ স্থানে দন্ত স হয়। কিরি ধাতু নিষ্পন্ন পদ পরে থাকলে, কিরি থেকে কার আহা হয়েছে, ঠিক আছে? কিরি ধাতু আচ্ছা, নিষ্পন্ন পদ একটা এটা। জিনিস, এগুলো নিষ্পন্ন পদটা কি? নিষ্পন্ন পদটা কি শেষ নাকি? হ্যাঁ, নিষ্পন্ন বলতে ওইটা থেকে উৎপন্ন হয়েছে, ওইটা থেকে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রক্রিয়ায়। এবং কিরি করতি, থেকে কার আহা, তোয়া। হ্যাঁ, কিরি থেকে হ্যাঁ, করতি ঠিক হয় না, আছে। হ্যাঁ, ওই হ্যাঁ, কিরি থেকে। তো ওই কিরি থেকে কার আহা এই এটা একটা পদ সৃষ্টি হয়েছে, এটা ধাতু নয়, এটা পদ সৃষ্টি হয়েছে। তো এটা যদি পরে থাকে এবং হচ্ছে গতি সমাস হয়। গতি সমাজ বলতে গতি এটা সমাস কি বুঝছে? গতি মানে কি? দৌড়াবে নাকি? গতি মানে তো দৌড়ানো। আর কি এটা। আচ্ছা, যাই হোক, ওই সমাজটার এখানে ওই লক্ষ্য করতে পারছি না। গতিমূলক যদি কিছু বোঝায় তাহলে আর কি। তো এখানে বলছে তাহলে নমঃ, পুরহ, তিরহ এই তিনটার ক্ষেত্রে কি হবে? দন্ত স স্থানে মানে যে বিসর্গ স্থানে দন্ত স হয়। আমরা তো এমনিতে নমঃ, এটা তো নমস থেকে এসেছে, জ্যোতিষ তো এটা আর সমাজ। কি। নমঃ যকারः সমান নমস্কারः, পুরঃ যকারः সমান পুরস্কারः, তিরঃ যকারः সমান তিরস্কারः। এই হলো আমাদের সর্বশেষ নিয়ম আর কি, বিসর্গ সন্ধির। আশা করি সকলে বুঝেছেন। এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ক্লাসে হ্যাঁ, আছেন আপনারা। বুঝা, এখন তো আপাতত বুঝলাম, কিন্তু পরে মনে থাকাটাই হচ্ছে কাম। এগুলা আমরা বুঝি যখন চর্চা করি তখন বুঝি, কিন্তু বাকি সময় ভুলে যাই। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য একটু চর্চা করতে হবে, শব্দগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে। যদি কোনো গল্প পড়লাম বা কোনো কিছু পড়লাম, রিডিং করলাম, সেগুলোর কোন শব্দটা কি আসলো, সন্ধি, সমাস, কারক সবগুলোই বিশ্লেষণ করতে হবে, তাহলে আমাদের মনে থাকবে। হম, সেই তো সেই এগুলো ঠিক হচ্ছে বলেছে। 13টা নিয়ম দেখানো আছে। এর বাইরে আরো অনেক উদাহরণ আছে, নিয়ম আছে, ব্যাকরণ কৌমুদীতে আছে, এগুলো আপনারা দেখবেন। এগুলো আপনাদের কিন্তু ক্লাসে এই বেসিক এই 13টা নিয়মেই সচরাচর ব্যবহার হয় না? না, সচরাচর এগুলো কেন ব্যবহার হবে? এগুলো আপনাদেরকে দেখানো, মানে ক্লাসে বলা হয়েছে ধারণা দেওয়ার জন্য যে এগুলো এরকম ভাবে হয়। এর বাইরে আরো অনেক নিয়ম আছে, সেগুলো দেখবেন। ও আচ্ছা আচ্ছা। ও, তো এই হলো আজকের বিসর্গ সন্ধি ক্লাস। আপনারা যারা আছেন তাদেরকে একটু দেখিয়ে দিই।